এই যে ছক ভাঙা রাজনীতি, এই ছক ভাঙা রাজনীতি প্রতিদিন নওশাদ সিদ্দিকীর কথা বলছেন, যার কারণে নওশাদ সিদ্দিকীর জায়গাটায় অবজারভার দাও, সমস্ত ক্ষমতার ইমপ্লিকেশন করো, প্রশাসনকে ব্যবহার করো, সমস্ত রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করো, করার পর নওশাদ সিদ্দিকীকে হেন তেন প্রকারেণ 2026-এ আটকাও। কেন অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আছে 77টা বিজেপির, এখনও যদিও 65টা, কারণ আমরা তো কখনো বুঝতে পারি না কে তৃণমূল আর কে বিজেপি। ফুল তো দুটো আলাদা নয়, সে তো আরএসএসের মানে মূল যে বৃন্তটা সেটা তো আরএসএস, দুই দিকে দুটো ফুল বেরিয়েছে, কখন কোন ফুলে কোন নেতা থাকে সেটা তো আমরা বুঝতে পারি না। তাই সেই সমস্ত যারা 65টা বা 66টা তথাকথিত এই মুহূর্তে যারা বিজেপি রয়েছে, কোথাও তাদের জায়গায় তো তাদের জন্য বিশেষ অবজারভার অ্যাপয়েন্ট করা হচ্ছে না, কিন্তু নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য কেন ক্যানিং থেকে তুলে আনতে হচ্ছে নটোরিয়াস ক্রিমিনালকে? আমি আজকে আপনাকে দাঁড়িয়ে বলি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে না নটোরিয়াস ক্রিমিনাল, নটোরিয়াস ক্রিমিনাল বলার পশ্চাতে কারণ আছে। যে অবজারভারের কথা আপনি ইন্ডিকেট করছেন, 2012-13 সালের দিকে যদি আপনারা লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন যে জীবনতলায় বোম বাঁধিস মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, ওটা জীবনতলায় বোম বাঁধিস না। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা টাইমে জীবনতলায় বোম খেয়েছিলেন, সেই তার কারিগরটা কে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঘোর পথে কিন্তু বলে দিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এখন প্রতিনিধিত্ব করছেন শাসক দলের। এই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি, এই হলো রাজ্যের রাজনীতি। সেই ছকভাগা রাজনীতির কথা প্রতি মুহূর্তে নওশাদ সিদ্দিকী বলছেন। সুতরাং গাত্রজ্বালা নওশাদ সিদ্দিকীকে হবে, গাত্রজ্বালা আইএসএফকে হবে। বাকিরা তো ওই একই ফুলের দুটো, একই বৃন্তের দুটো ফুল, একটা বিজেপি আর একটা তৃণমূল। তার ডগাটা, তার জড়টা রয়েছে নাগপুরের আরএসএস ভবনে, অর্থাৎ আরএসএস পরিচালিত দুটো রাজনীতিক দল। দেখুন, হিন্দু সরকার তো এখন ভারতবর্ষে রয়েছে, এতদিন হিন্দু সরকার ছিল না। আচ্ছা বলতে পারেন যে ভারতবর্ষে যতদিন যাবৎ এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হয়েছেন একমাত্র এপিজে আব্দুল কালাম আজাদ ছাড়া, আব্দুল কালাম ছাড়া আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপতি কোনো মুসলিম ছিল? আমি বলি আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন যে মুসলিম ছিল? এবার আমি রাজ্যে আসি, রাজ্যে আপনারা বলুন তো, রাজ্যের রাজ্যপাল কখনো মুসলিম ছিল? একজন নাম করুন আপনি, একজন প্রধানমন্ত্রীর নাম, মুখ্যমন্ত্রীর নাম করুন পশ্চিমবঙ্গে যেখানে হিন্দু প্রধানমন্ত্রী। এই চ্যাটার্জি, ব্যানার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতি বসু, প্রত্যেকে দেখুন উচ্চ ঘরের ব্রাহ্মণ। অর্থাৎ পশ্চিমবঙ্গে কোনোদিনই হিন্দুদের রাজ ছাড়া অন্য কারো ছিল না। অর্থাৎ যে শাসকেই এসছে না কেন তারা প্রত্যেকেই কিন্তু হিন্দু। আজকে কিন্তু এই হিন্দু বলে আরএসএস এবং এই হিন্দু বলে ঠিক কোন দিকে আইডেন্টিফাই করছে, কোন দিকে ইন্ডিকেট করছে শুভেন্দু অধিকারী, সেটা সবথেকে বড় বিষয়। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে উন্নয়নের রাজনীতি বন্ধ, আজকে ভারতবর্ষের মাটিতে শুভেন্দু অধিকারীদের উন্নয়নের রাজনীতি বন্ধ। কারণ শুভেন্দু অধিকারী সরকার কি বলেছিল? 2 কোটি চাকরি দেবে, কালো টাকা ফিরিয়ে এনে 15 লক্ষ করে অ্যাকাউন্টে দেবে। আজকে কি হচ্ছে? তার উল্টোটা। সব থেকে ভারতবর্ষের কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেছে গুজরাটিরা। ভারতবর্ষ চলছে গুজরাট প্রাইভেট লিমিটেড কোম্পানির দ্বারা। আজ আদানির বাড়ি কোথায়? গুজরাটে। আম্বানির বাড়ি কোথায়? গুজরাটে। নরেন্দ্র মোদীর বাড়ি কোথায়? গুজরাটে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি কোথায়? গুজরাটে। একটা একটা করে যদি দেখেন সারা ভারতবর্ষে গুজরাট প্রাইভেট লিমিটেড কোম্পানি চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই হিন্দুয়ানি করে শুভেন্দু অধিকারীদের রাজ, শুভেন্দু অধিকারীকে মানুষের চিটিংবাজিতা মানুষ ধরে ফেলেছে, যার জন্যে পশ্চিমবঙ্গে এই রাজনীতি চলবে না। বাঙালিরা অনেক বেশি বুদ্ধি। ভীষণ আনন্দের খবর, ভীষণ সুখবর যে ডিজিটাল মিডিয়া ফেডারেশন তারা রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে সমস্ত সাংবাদিকরা আজকে একটা নতুন প্ল্যাটফর্মে জন্ম দিয়েছে। যে প্ল্যাটফর্ম থেকে আমি বলবো, আমাদের পার্টির প্ল্যাটফর্ম থেকে এটুকুই বলবো যে সাদাকে সাদা বলুক এবং কালোকে কালো বলুক, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, গণতন্ত্রের কালো দিকগুলো মানুষের সামনে নিয়ে আসুক, এটাই সাংবাদিকতার মূল কাজ এবং মূল কাজ হওয়া উচিত। কিন্তু বর্তমান সময়ে সাংবাদিকতা করার ক্ষেত্রে সাংবাদিকদের নানানভাবে আখ্যায়িত করা হয়। কিভাবে আখ্যায়িত করা হয়? কখনো গদি মিডিয়া, কখনো গেরুয়া মিডিয়া, কখনো অন্যান্য নানান হলুদ মিডিয়া, লাল মিডিয়া। আমি চাইছি এই সমস্ত নামকরণ ব্যতি রেখে একদম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং গণতন্ত্রের কালো দিকগুলো মানুষের সামনে, জনগণের সামনে নিয়ে এসে যে পরিবর্তন, সেই পরিবর্তন অবশ্যই হবে এবং আশা করি এবং সমস্ত নামকরণের ঊর্ধ্বে উঠে এই ডিজিটাল মিডিয়া ফেডারেশন কাজ করবে। এটুকুই আমার পার্টির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের যে বিধায়ক আছেন, এদের যে দাবি দাওয়া আছে, সেই দাবি দাওয়া অবশ্যই যথাসময় যথার্থ জায়গায় বিধানসভায় আইন কক্ষে তিনি পরিবেশন করবেন এবং তুলবেন, এবং তার আওয়াজ যেমন বিধানসভায় থাকবেন এবং আমরাও রাজপথে রেখে দেবো, এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি।
আমরা কি বলতে চাইছি যে পুলিশ তো নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কাজ করে, পক্ষপাতিত্ব নিয়ে কাজ করে। আমরা বলতে চাইছি যে সাংবাদিকতা বা সাংবাদিকদের এটুকুই হওয়া উচিত, সাদাকে সাদা বলুক, কালোকে কালো বলুক, সে যে প্ল্যাটফর্মেই থাকুক না কেন, সে প্রশাসন হতে পারে, সে প্রশাসনে থাকতে পারেন, পুলিশ প্রশাসনে থাকতে পারেন, অন্যান্য জগতের পেশায় যুক্ত থাকতে পারেন। সাংবাদিকদের কাজ হবে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা এবং গণতন্ত্রের কালো দিকগুলো সামনে নিয়ে আসবে এবং যে নির্ভীকভাবে লড়াই করার জন্য যেটুকু আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের পাশে থাকা, সেটুকু আমরা থাকবো। দেখি বিভিন্ন জায়গায় নিউজ করতে গেলে সাংবাদিকদের আক্রান্ত হতে হয় এবং যারা শাসকের বাধার সম্মুখীন হতে হয় সেই বিষয়ে কি বলবেন? দেখুন, বিষয়টা শাসকের কালো দিকগুলো যখন সাংবাদিকতা করার ক্ষেত্রে তারা সামনে নিয়ে আসে, গণতন্ত্রের মানে কালো অধ্যায়গুলো যখন সামনে নিয়ে আসে, তখন শাসক দল তো রুষ্ট হবেই। তো স্বাভাবিকভাবেই এটাও সাংবাদিকতার প্রধান লক্ষ্য হওয়া উচিত যে এই কালো দিকগুলো নিয়ে এসে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে এটা সমাজের বিরুদ্ধে অনাচার হচ্ছে, সাধারণ মানুষের বিরুদ্ধে অনাচার হচ্ছে এবং এটা হচ্ছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার কাজটাই হচ্ছে সাংবাদিকতা। তো স্বাভাবিকভাবে যে অত্যাচার বা যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসে, সেটা আমরা আপনাদেরকে কথা দিতে পারি, আমাদের যারা লয়ার সেল আছে, যারা আছেন, আমরা পার্টির পক্ষ থেকে সর্বতভাবে পাশে থেকে আমরা তাদেরকে সহযোগিতা করব। কিছুদিন আগে বাসন্তী একটা ঘটনা ঘটে গেছে, আমরা দেখেছি আসামিরা ওয়াদার হয়, কি বলবো? দেখুন, এটা বাসন্তীর ঘটনা তো শুধু বাসন্তীতে সীমাবদ্ধ নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে এই শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এবং গণতন্ত্রের টুটিটি টিপে ধরা হচ্ছে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। তার জন্যই তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তার জন্যই আমরা রাস্তায় আছি। আগামী দিনে নওশাদ সিদ্দিকী সহ আমরা রাস্তায় থেকেই লড়াই করব। এই ধর্মীয় পোলারাইজেশন, যেটা বিজেপি মেন এজেন্ডা, বিজেপির প্রধান কাজ। কারণ বিজেপি যখন 2014 সালে ক্ষমতায় আসে, তখন যে ওদের এজেন্ডা ছিল, তখন যে ইস্তেহার ছিল, সেই ইস্তেহারে যে সমস্ত উন্নয়নের কথা বলেছিল, আজ পর্যন্ত কিন্তু সেই উন্নয়নের কথা একটাও বাস্তবায়িত করতে পারেনি এই সরকার। ফলে ওই একটা ইস্যু ছাড়া ভোট চাওয়ার অধিকার, ক্ষমতা, মানুষের কাছে দাবি করার জায়গা শুভেন্দু অধিকারীদের কোনো কিচ্ছু নেই, যার কারণে ওরা সেই আবার ধর্ম রাজনীতিতে ফিরে আসতে চাইছে, যেটা আরএসএস পরিচালিত। সুতরাং এই ধর্ম রাজনীতি বাংলায় অন্তত চলবে না। বাংলার মানুষ অনেক বেশি বুদ্ধিমান, বাঙালির সেই জাতি যার পরিচালক শক্তি ছিল রবীন্দ্রনাথ, যার পরিচালক শক্তি ছিল বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, যিনি সব থেকে বেশি ধর্মভীরু ছিলেন এবং সব থেকে বেশি ধার্মিক সেকুলার যদি বলতে যাই, তাহলে সেটা স্বামী বিবেকানন্দ ছিলেন। তো সেই স্বামী বিবেকানন্দর বাংলায় যদি সেই গেরুয়া পরে যদি মনে করে যে স্বামী বিবেকানন্দের গেরুয়ার সঙ্গে শুভেন্দু অধিকারীর গেরুয়ার মানে এক করতে চায়, তাহলে এটা বাংলার মানুষ খাবে না। স্বামী বিবেকানন্দের গেরুয়া ছিল ত্যাগের প্রতীক, আর এর হলো ভোগের প্রতীক। সুতরাং তৃণমূলে থেকে 26টা পদ নিয়ে তৃণমূলকে ভোগ করে এসেছে, এখন বিরোধী দলনেতা হিসেবে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। এই ভোগের রাজনীতি যেটা গেরুয়া পরে উনি করতে চাইছেন, এটা কিন্তু স্বামীজির প্রতীক নয়।